অপারেশনের নাম করে আমার স্ত্রীর ভিতরে থাকা বাচ্চাটা শেষ করে ফেলবেন। যত টাকা দরকার আমি দেবো আপনাকে। প্লিজ ম্যাম, এইটুকু সাহায্য করুন আমায়। এই বলে লোকটা টাকার ব্রিফকেসটা আমার হাতে তুলে দিল। এত টাকা জীবনে একসাথে দেখিনি আমি। এই হাসপাতালে জয়েন করছি কিছুদিন আগে। এতগুলো টাকা একসাথে দেখে লোভ সামলাতে পারলাম না আর। লোকটার সম্পর্কে ভদ্রমহিলার স্বামী হয়, কিন্তু এ নিজেদের ভেতরের ঝামেলার জন্য অনাগত সন্তানকে কেন শেষ করে দিতে চাইছে আমি সত্যি জানি না। যে কিনা তার নিজের শরীরের অংশ, বাবা হয়ে নিজের সন্তানকে এভাবে শেষ করে দিতে পারে কেউ? সত্যি কল্পনার অতীত আমার। তবে আমিও কম কিসের, একজন ডাক্তার হয়ে কাউকে খুন করতে যাচ্ছি, আর সেটা জেনে বুঝেই। ডাক্তারদের ধর্ম মানুষের প্রাণ বাঁচানো, সেখানে আমি কারো প্রাণ নিতে চলেছি যার কিনা পৃথিবীর মুখ দেখারও সৌভাগ্যটুকু হয়নি। একজন মাকে সন্তানহারা করেছি আমি ভেবেই বুকটা কেঁপে উঠছে বারবার। কিন্তু এটাও ঠিক, আমায় এখন এত কিছু ভাবলে চলবে না। লোকটা সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছি, যে করেই হোক সেটা পূরণ করবই আমি। একটু পরে রেডি হয়ে অপারেশন থিয়েটারে গেলাম। ভেতরে ভদ্রমহিলা বেশ বিমর্ষ হয়ে শুয়ে আছেন। আমাকে দেখে হাউমাউ করে কান্না জুড়ে দিল। ম্যাম, আমি জানি আমার পেটের ভিতর একটা টিউমার হয়েছে, সেটা বের করতে হবে, কিন্তু দেখবেন আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। ওর কিছু হয়ে গেলে আমি বাঁচব না। আচ্ছা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি কথা দিচ্ছি আপনার সন্তান সেফ থাকবে। একটা অনুরোধ করবো ম্যাম। কথা দিন আমার অনুরোধটা রাখবেন আপনি। অনুরোধ? কিসের অনুরোধ বলুন? যদি অপারেশন করতে গিয়ে আমার সন্তানের কিছু হয়ে যায়, প্লিজ আপনি আমাকেও মেরে ফেলবেন। আমি জানি ওর আসার সময় হয়নি কখনো পৃথিবীতে, কিন্তু ওর কোনো ক্ষতি করে আমি বেঁচে থাকতে চাই না। লক্ষ্য করলাম ভদ্রমহিলার বুক ফাটা কান্না শুনে আমার অ্যাসিস্ট্যান্টের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। সত্যি বলতে আমি নিজেও কখনো দেখিনি একজন মায়ের সন্তানের জন্য আকুত কতটা বেদনাদায়ক হতে পারে। বেচারি কি করে জানবে একটু পরেই ঠিক কত বড় সর্বনাশ হতে চলছে তার। এরপর তার অপারেশন শুরু হলো। এক অদ্ভুত দোলাচাল সৃষ্টি হলো আমার মনে। কখনো মনে হচ্ছে ভদ্রমহিলা মাতৃত্বের কাছে নিজেকে হারিয়ে দেয়, আবার কখনো সেই ভদ্রলোকের দেওয়া কথা পালন করি। নিজের মনের সাথে যুদ্ধ করতে করতে অবশেষে আমার স্বার্থের কাছে বিবেক হেরে গেল। শেষ করে দিলাম ভদ্রমহিলার অনাগত সন্তানকে। অবশ্য এই সময়ে তাতে কোনো রকম ক্ষতি হবার কোনো সম্ভাবনা নেই, আর কয়েক মাস পরে হলে কাজটা এত ঝুঁকিপূর্ণভাবে করা যেত না। আমার সহকারী হিসাবে যারা ছিল তাদেরকে ম্যানেজ করে নিলাম, তাই আর এই ঘটনার স্পয়েল হওয়ার কোনো ভয় রইল না। জানি না ভদ্রমহিলা যখন জানতে পারবে তার সন্তান আর বেঁচে নেই কী করে হয়তো সবাই সামাল দেবে তাকে। হয়তো সন্তানের শোকে মরেই যাবে, নয়তো মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বে। সে স্বাভাবিক থাকবে না, এইটুকু আমি নিশ্চিত। আমি আর ওনাকে ফেস করার সাহস পেলাম না। সেদিন অপারেশনের পরে হাসপাতাল যাইনি কয়েকদিন। ও হ্যাঁ, এতক্ষণে নিজের নামটা বলতে ভুলেই গেছি। আমার নাম মাধবী রহমান। সামনের মাসের 17 তারিখে নিজের মনের মানুষের সঙ্গে পাকা হয়ে আছে। আমার হবু স্বামীর নাম অনুরোধ জামান। 2 বছরের বেশি সময় ধরে দুজনের প্রেম। কয়েকদিন পরে আমাদের সম্পর্কের একটা পরিণতি পেতে চলছে। নিজের ঘরের বারান্দায় বসে একটা গল্পের বই নিয়ে বসে আছি। বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, অথচ এখনও সেই মহিলার কথা ভুলতে পারছি না কিছুতেই। অনেক চেষ্টা করেও মন থেকে ওই দিনের ঘটনাগুলো মুছে ফেলতে কিছুতেই যেন মুছে ফেলতে পারছি না সেগুলো। কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ অদ্ভুত রকমভাবে মাথাটা ঘুরে গেল। প্রচণ্ড বমি বমি পাচ্ছে। বেসিনে যেতে পেটে সব কিছু মুখ থেকে বেরিয়ে আসলো। ভীষণ অস্থির অনুভব করছি। ধীরে ধীরে গিয়ে বিছানায় উপরে শুয়ে পড়লাম। হঠাৎ ফোনটা বেজে উঠল। অনুরোধের ফোন কল। ইচ্ছে করে ইগনোর করলাম। এই সময় কারোর সাথে কথা বলার ইচ্ছে নেই আমার। বিছানায় শুয়ে নিজেকে যতটা সম্ভব চেক করতে পারি, পালস, চোখ, জিভা ইত্যাদি ইত্যাদি। এরপর যা বুঝলাম, আমার হাত পা ভয়ে কাঁপতে লাগলো। শীতের ভেতরে ঘেমে শরীরে একাকার হয়ে যাচ্ছে। ধরপড় করে বিছানা ছেড়ে উঠলাম। নিজের নিঃশ্বাস দ্রুত থেকে দ্রুততর হতে লাগলো। আতঙ্কে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল আমার। কারণ আমি নিজের ভিতরে প্রেগনেন্সির সমস্ত লক্ষণ দেখতে পাচ্ছি। কেউ বাসা বেঁধেছে আমার গর্ভের ভিতর। তার স্পন্দন অনুভব করতে পারছি আমি, কিন্তু এই সময়ে সেটা কি করে সম্ভব? নিজের পেটে হাত দিয়ে আটকে উঠলাম। এই স্পর্শ ঠিক সেই দিনের গর্ভবতী মহিলার গর্ভে যখন প্রথম হাত রেখেছিলাম তার অনুরূপ। তবে কি আবারও ফোনটা বেজে উঠলো। আমি কাপা হাতে রিসিভ করলাম। কি হলো, ফোন রিসিভ করছো না কেন? অনুরোধ। তুমি এখন কোথায় আছো অনুরোধ? আমি অফিসে। কেন? একটু আসতে পারবে আমার এখানে? আচ্ছা, কি হয়েছে তোমার বলো তো, সব ঠিক আছে তো? না, সব ঠিক নেই, একদম ঠিক নেই। সব ঠিক নেই মানে কি হয়েছে মাধবী? এত কথা ফোনে বলা সম্ভব না। তুমি আমার বাসায় চলে আসো, তারপর সব খুলে বলছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু কি হয়েছে বলবে তো? অনুরোধ, মনে হয় আমি প্রেগনেন্ট।
আমি বুঝতে পারছি না কি করে হলো এসব। হোয়াট, কি বলছো তুমি এগুলো? মাথা ঠিক আছে তো তোমার? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। তুমি একটু তাড়াতাড়ি আসো প্লিজ, অনুরোধ। তোমার অনুরোধ করছি, যত তাড়াতাড়ি সম্ভব এসো। তুমি একদম চাপ নিও না, আমি আসি আগে, তারপর দুজনে মিলে আলোচনা করবে এই বিষয়ে। ওকে, থ্যাঙ্কস অনুরোধ, মেনি মেনি থ্যাঙ্কস। এরপর ফোনটা কেটে দিলাম। এটা ভেবে আরও বেশি অবাক হচ্ছি, অনুরোধ এত বড় একটা কথা শুনে কোনো রকম রিয়াক্ট করলো না, এমনকি আমায় দুশ্চিন্তা না করার জন্য বলল, সত্যি ওর মতো শুভাকাঙ্ক্ষী আমার জীবনে আর কেউ নাই। ও পাশে না থাকলে আজকে এই জায়গায় দাঁড়িয়ে থাকা সম্ভব ছিল না আমার কাছে। জীবনের একটা কালো অধ্যায় পার করে এসেছি সেই ছোট্টবেলায়, যার কারণে নিজের পরিবার, নিজের বাবা মা, স্বজন ছাড়তে বাধ্য হয়েছি আমি, এমনকি তাদের কারো চেহারা স্পষ্ট স্মরণ নেই আমার। তার কয়েক বছর পরে অনুরোধের সাথে আমার পরিচয়। ওর সাহায্যে মেডিকেলে পড়াশোনা করে আজ আমি একজন প্রতিষ্ঠিত ডাক্তার। অনুরোধের ঋণ আমার শরীরের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে, যা চাইলেও কখনো শোধ করতে পারবো না আমি। এবার সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো আমার প্রেগনেন্সি টেস্ট করা। রিপোর্ট না আসা পর্যন্ত শতভাগ নিশ্চিত হয়ে কিছু বলা সম্ভব না। হয়তো সত্যি কোনো প্রাণের অস্তিত্ব আছে আমার গর্ভে, নয়তো অন্য কিছু। পরের দিন খুব সকালে তাড়াতাড়ি ডিউটি আওয়ারে আগে হাসপাতালে গেলাম। প্রয়োজনীয় নিজের টেস্টগুলো করিয়ে নিলাম। এরপর নিজের কাজে মনোযোগ দিই। একটু পরে একজন নার্স এসে ঢুকলো আমার কেবিনে। ম্যাম, এই পেশেন্টের কথা মনে আছে? কোন পেশেন্ট? আরে 2-3 মাস আগে যার টিউমার অপারেশন করেছিলেন, পরে পেটের বাচ্চাটাও মারা যায়। নার্সের মুখে থেকে হঠাৎ করে কথাটা শোনার পর বুকটা আবার ধরপড় করে হ্যাঁ, কি হয়েছে? উনি তো গতকাল মারা গেছেন। কি করে মারা গেল? আর সেটা তুমি জানলে কি করে? শুনেছি বাচ্চাটা মারা যাবার পরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, খাওয়া দাওয়া এক প্রকার বন্ধ হয়ে গিয়েছিল তার। তারপরে শুনলাম উনি সুইসাইড করেছেন। তার পরিবারের দাবি বাচ্চার শোকে নাকি সে নিজেকে শেষ করে দিয়েছে। যদিও এ সত্যটা কতটুকু আমি জানি না। কি বলছে তুমি এগুলো নার্স? ভদ্রমহিলা সুইসাইড করেছেন? আচ্ছা, তুমি জানলে কি করে? না তো বলো। ওনার বাবার বাড়ি আমার নতুন শ্বশুরবাড়ি থেকে খানিকটা কাছেই। ভদ্রমহিলার পরিবার জাস্ট কয়েক আগে নতুন বাসা নিয়েছে ওই এলাকায়। ইনফ্যাক্ট আমি নিজেও জানতাম না এতদিন। কাল সুইসাইড করার পর শুনে যখন দেখতে গেলাম, তারপর সবটা পরিষ্কার হয়ে গেল। আচ্ছা, ওর স্বামী কোথায়? তার বিষয়ে কিছু জানো? যতদূর শুনেছি স্বামী নাকি আগেই ছেড়ে দিয়েছে তাকে। এরপর থেকে বাবার বাড়িতেই থাকতে সে হয়তো পাগলামি সহ্য করতে না পেরেই ছেড়ে দিয়েছে। নিজের হাতে কত বড় ভুল আর অন্যায় হয়ে গেছে আমার আর বুঝতে পারছি না। আমার লোভের কারণে একজন মা তার সন্তান হারালো, এখন কিনা নিজের প্রাণটাও হারালো। হয়তো সবাই ভদ্রমহিলার মৃত্যুর পেছনে তার সন্তান বা তার পাগলামি দায়ী মনে করবে, কিন্তু এর পিছনে যে একজনের হাত আছে, আর সেটা হলাম আমি। এত বড় একটা গার্হিত সহ্য থেকে কি করে পালিয়ে বাঁচবো আমি, এই চিন্তা ভাবিয়ে তুলছে আমায়। হয়তো সারাটা জীবনে এই অনুশোচনায় আগুনে পুড়ে মরতে হবে। এই পাপ থেকে পালানোর আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না আমি। নার্স চলে যেতে উদ্যত হলো। আমি তাকে প্রশ্ন করে, আচ্ছা, ওই মহিলার বাড়িতে নিয়ে যাবে তুমি? আমি যেতে চাই ওখানে। নার্স আমার কথা শুনে একটু অবাক হলো। আপনি সেখানে গিয়ে কী করবেন ম্যাম? এমনি যাব, গুরুতর কোনো কারণ নয়। এরপর আমি নার্সকে বুঝিয়ে রাজি করলাম। হাসপাতালের ডিউটি শেষ হতে সন্ধ্যার পরে তার সাথে ভদ্রমহিলার বাসার উদ্দেশ্যে রওনা দেই। তার বাসায় হাসপাতাল থেকে বেশ দূরে। যেতে যেতে প্রায় 2 ঘন্টা লাগলো। বেচারি নার্সকে আমার জন্য এতটা পর জার্নি করতে হলো। তাকে সাথে নিয়ে বাড়ির ভিতরে ঢুকলাম। আমি নিজেও ভাবতে পারিনি এই বাড়িতে আজ কী অপেক্ষা করছে আমার জন্য। আমাদের ড্রয়িং রুমে বসতে দেওয়া হলো আর চারদিকে চোখ বোলাতে লাগলাম। হঠাৎ আমার দৃষ্টি দেওয়ালের উপর টানানো ফ্যামিলি ফটোর দিকে যায়। ছবি দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে যেতে শুরু করলো। এ তো আমার ছোটোবেলার ফ্যামিলি ফটো, যার ভেতরে আমি নিজেকে দেখতে পাচ্ছি। আমার মা, বাবা, ছোট ভাই, বড় বোন সবাই আছে। তার মানে কি এটা আমার নিজের বাড়ি? সৃষ্টিকর্তা এ কোন খেলা খেলেছেন আমার সাথে আমি জানি না। একটা অজানা ভয় আর আতঙ্ক আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরলো আমায়। একটু পরে ভেতর থেকে বাড়ির একজন কাজের লোক আমাদের জন্য নাস্তা নিয়ে আসে। আমি তাকে প্রশ্ন করি, আচ্ছা, বাড়ির লোকজন কোথায়? তারা সবাই একটু বেরিয়েছে, একটু পরে ফিরে আসবেন। ও হ্যাঁ, শুনুন, ফ্যামিলি ফটো ফটো কি এই পরিবারের? লোকটা আমার কথা শুনে হেসে দিল। কি যে বলেন ম্যাম, এই পরিবারে আর কাদের ফ্যামিলি ফটো থাকবে? ও, এরা সবাই কি এখানে থাকে? হ্যাঁ, সবাই থাকে, শুধু একজন বাদে। একজন বাদে কেন? সে কি এখানে থাকে না? নার্স বলে উঠল। আসলে আমি তো অত জানি না, তবে বাড়ির ছোট মেয়ের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। সে নাকি ছোটোবেলায় বাড়ি ছেড়ে চলে গেছে। তাদের দুর্ভাগ্য দেখেন, একমাত্র বড় মেয়ে ছিল, সেও চলে গেল। বেচারি নিজের সন্তান হারানোর শোক সহ্য করতে পারলো না। লোকটার কথা শুনে আমি আর স্থির থাকতে পারলাম না। সারা শরীরে একটা অদ্ভুত কম্পন অনুভব করলাম। এ কী করলাম আমি? নিজের হাতে নিজের বড় বোনের এত বড় সর্বনাশ করলাম। কি করে করলাম? এই কারণে তখন ওই ভদ্রমহিলাকে দেখে
এত পরিচিত মনে হচ্ছে আমার। বারবার মনে হচ্ছিল তার সাথে আমার যেন কোনো সম্পর্ক আছে। নার্স আমার অস্থিরতা দেখে বুঝতে পারলো, ম্যাম কী হয়েছে আপনার? আপনি কি অসুস্থ বোধ করছেন? আমাকে এখান থেকে নিয়ে চলো প্লিজ, আমি এখানে থাকতে চাই না। সে কি, এতটা কষ্ট করে আসলাম, দেখা না করেই চলে যাব? কি বলছেন আপনি? ও প্লিজ, আমি ফিরে যাব। এখানে আর এক মুহূর্ত নয়। তুমি কি বুঝতে পারছো না আমার কথা? অনাগত নার্স আমাকে নিয়ে বেরিয়ে আসতে বাধ্য হলো। আমার পক্ষে এই মুহূর্তে নিজের পরিবারের লোকদের ফেস করা সম্ভব নয় কিছুতেই, কারণ আমি ভালো করেই জানি কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতাম না আমি। আমার জন্য এই পরিবারের এত বড় একটা বিপর্যয় নেমে আসলো, এই সব কিছুর জন্য আমিই দায়ী। তবে শুধু আমি না, আমাকে আন্দোলন নামের সেই লোকটাকে খুঁজে বের করতে হবে, অর্থাৎ আমার বোনের প্রাক্তন স্বামীকে। সে কেন আমার বোনের সন্তান নষ্ট করলো আমাকে দিয়ে? কি শত্রুতা ছিল তার আমার বোনের সাথে? এগুলো জানতে না পারলে মরেও শান্তি পাবো না যে আমি যে পাপ করেছি জীবনে, হয়তো একে খুঁজে বের করে শাস্তি দেওয়ার মাধ্যমে কিছুটা হলেও লাঘব হবে। একদিকে আমার মেডিকেলের রিপোর্ট বের হতে আরও কিছু সময় লাগবে, তার আগে আমি জানতে পাচ্ছি না সত্যি কি আমি প্রেগনেন্ট কিনা। যদি এটা সত্যি হয় তখন কি হবে এই ভেবে সারা শরীর কাটা দিয়ে উঠছে আমার। যত দ্রুত সম্ভব হাসপাতালে ফিরে আসলাম আমরা। নার্স আমাকে বারবার ফিরে আসার কারণ জানতে চাইলে আমি তার কাছে সবটা গোপন করে গেলাম। পরের দিন অনুরোধ আমার সাথে দেখা করতে আসে। আমি তাকে দেখে একটু হলেও স্বস্তি পাই। এবার বলো, তোমার মেডিকেল রিপোর্ট কি? অনুরোধ আমাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো। আমি এখন এই বিষয় নিয়ে ভাবছি না, আর ভাবার সময় নেই। আর ইউ ক্রেজি মাধবী, এটা তোমার কাছে কোনো ভাইটাল বিষয় না মনে হচ্ছে না? তাহলে আমাকে এভাবে ডেকে পাঠালে কেন? আশ্চর্য। কেন, আমি কি তোমাকে ডাকতে পারি না? সেটা কথা না। দেখো, যদি সত্যি তুমি অ্যাক্সিডেন্টালি হলেও প্রেগনেন্ট হয়ে থাকো, তবে তো সেটা ভেবেই স্টেপ নিতে হবে, তাই না? প্লিজ স্টপ দিস টপিক। আমি অন্য কিছু ভাবছি। কি ভাবছো? তোমার কাছে এই মুহূর্তে নিজের প্রেগনেন্সি ছাড়া কী এমন গুরুত্বপূর্ণ হয়ে উঠলো আমি জানতে চাই। দেখো অনুরোধ, আমি তোমাকে এতটা ক্লিয়ার করে বলতে পারবো না, কিন্তু আমার এখন একটা লোককে খুঁজে পাওয়া খুব জরুরি। লোক? কোন লোক? লোকটার নাম আন্দোলন লস্কর। তার সাথে তোমার কি সম্পর্ক? বিশেষ কিছু না, আবার অনেক কিছু। কেমন, তুমি কি বলছো এগুলো? আচ্ছা, তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিক আছে, কিন্তু ওই লোকটাকে খুঁজে বের করতে না পারলে হয়তো ঠিক থাকবে না। কেন, কি করছে সে তোমার? আগে খুঁজে পাই, তারপর তোমাকে সব বলবো। তার আগে বলো, তাকে খুঁজতে তুমি আমায় সাহায্য করবে? নিশ্চয় করব, কিন্তু তাকে খুঁজবো কি করে? কোনো ক্লু আছে তোমার কাছে? হ্যাঁ, তার বাসার ঠিকানা আছে আমার কাছে। অবশ্য সেখানে গেলে এখন পাবো কিনা জানি না। নার্সের মাধ্যমে আমার পরিবারের সাথে যোগাযোগ করিয়ে আন্দোলনের বাসার ঠিকানা ম্যানেজ করেছি। আচ্ছা, বুঝলাম। তুমি না হয় আমাকে পরেই সবটা বলো। এই মুহূর্তে আমাদের প্রথম কাজ লোকটার কাছাকাছি পৌঁছানো। ঠিক আছে, একবার পাই তাকে, তার সাথে অনেক হিসেব আছে আমার। তিয়াশা আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছে। বেচারা আমার এই অদ্ভুত ব্যবহারের আগামাথা কিছুই বুঝতে পারছে না। আর বুঝবেই বা কী করে? এতক্ষণ পর্যন্ত আমি কিছুই বলিনি। আমার সিদ্ধান্ত নিলাম, পরের দিন সকালে লোকটার বাসার উদ্দেশ্যে রওনা করব। অনুরোধ আমার কাছে থাকার মনস্থির করলো। এক্কেবারে এখানকার কাজ শেষ করে ফিরে যাওয়া বেও, তার আগে নয়। সন্ধ্যাবেলা আমরা দুজন মিলে রান্নাবান্না করলাম, তারপর খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর জন্য প্রস্তুত নেই। অনুরোধ ছাদে একা একা পায়চারি করছে। ওর বিছানা রেডি করার জন্য ওর রুমে গেলাম। জিনিসপত্র, এমনকি নিজের জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রাখা একটা বাজে অভ্যাস আছে ওর। এক কথায় যাকে বলে অগোছালো। অনুরোধ তার ব্যতিক্রম নয়। ওর বিছানা রেডি করে রুমের বাইরে পা বাড়াবো, ঠিক তখনই পায়ের কাছে কিছু একটা ঠেকলো। তাকিয়ে দেখে ওর ওয়ালেট আছে পড়ে। এত গুরুত্বপূর্ণ জিনিস কেউ এভাবে ফেলে রাখে? ওয়ালেটটা তুলে বিছানার উপর একটু জোরেই ছুঁড়ে ফেললাম। নিমেষে ভেতরের কাগজপত্র, স্ট্যাম্প সাইজের ছবি বেরিয়ে আসলো। আমি এগিয়ে সেগুলো ঠিক করে রাখতে গেলাম। ওয়ালেটের ভেতর থেকে 4-5টা ছবি বেরিয়ে আসলো। এই যুগে এসব মানুষ ছবি ক্যারি করে, সত্যি অদ্ভুত। ছবিগুলো উল্টিয়ে দেখতে লাগলাম। একটা অনুরোধের নিজের সাথে আমার ছবিও আছে দেখছি। অনুরোধের বাবা মায়ের ছবিও আছে। ছবি আর কাগজ ওয়ালেট জায়গা মতো রাখার পর দেখতে পাই আর একটা ছবি ভুলে বাদ পড়ে গেছে। তার দিকে চোখ পড়তে চমকে উঠলাম। এ তো আন্দোলনের ছবি, কিন্তু এই লোকটার ছবি অনুরোধের কাছে আসলো কি করে? তাহলে কি অনুরোধ তাকে চেনে? যদি তাই হবে, তাহলে আমার কাছে অস্বীকার করলো কেন? ছবি আর কাগজ ওয়ালেট জায়গা মতো রেখে পরে দেখতে পাই আর একটা ছবি ভুলে বাদ পড়ে গেছে। তার দিকে পড়তেই উঠলাম। এত আন্দোলনের ছবি, কিন্তু একটু পরে অনুরোধ এসে রুমে ঢুকলো। আমি ছবিটা হাতে নিয়ে এগিয়ে যাই ওর দিকে। এই লোকটাকে তুমি চেনো? হ্যাঁ। না চিনলে আমার কাছে ওর ছবি আসলো কী করে? কেন, কী হয়েছে? তাহলে তখন অস্বীকার করলে কেন? কি বলছো তুমি?
এসব কখন অস্বীকার করছি? আমি যখন আন্দোলনের কথা বললাম তখন নাচে না ভান করলে তুমি। আন্দোলন? কে আন্দোলন? তোমাকে কে বললো ওর নাম আন্দোলন? না, আমাকে প্লিজ একবার মিথ্যে বলো না। আমি জানি এই লোকটার নাম আন্দোলন, একে দেখেছি আমি আগে। কামান মাধবী, এটা আমার বন্ধু বর্তমান, পুরো নাম বর্তমান শেখ। অনুরোধের কথা শুনে মাথা ঘুরে গেল আমার। এই জঘন্য লোকটা নিজের বন্ধু বলে দাবি করলে। কি বললে এ তোমার বন্ধু? তুমি আগে তো কখনো বলনি ওর কথা। বলিনি, কারণ ওর প্রসঙ্গ উঠে নেই কখনো তাই। তাছাড়া ও দেশে ছিল না, কয়েক বছর হলো এসেছে। তার মানে তুমি একে ভালো করেই চেনো, জানো এস ব্যাপারে। আমার খুব কাছের বন্ধু ও ভালো একজন বন্ধু। দেখতে পাচ্ছ না আমি ওর সাথে ছবি ক্যারি করি, তার সাথে কেমন রিলেশন হতে পারে। আচ্ছা ভালো, তাহলে তো ভালোই হয়। কি ভালো হলো? আমি ওনার সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই ওনার সাথে। মানে কি সেটা চেনা নেই, জানা নেই, তুমি কথা বলতে যাবে কেন এমন মানুষের সাথে? কে বলছে চেনা নেই? তুমি একবার দেখো, আমি ওর সামনে দাঁড়ালে ওর মুখটা ঠিক কীরকম হয়। তুমি কি বলছো বুঝতে পারছি না আমি কিছুই। তোমায় আমি সব পরে বলবো, আগে ওই লোকটার কাছে নিয়ে যাও আমায়। ওর সাথে প্রচুর হিসাব আছে আমার। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়, ওকে বরং এখানেই ডেকে পারে। না, একদম না, আমি নিজেই নিয়ে যাব দেখা করতে ওর সাথে। ঠিক আছে, বাট তোমার হাবভাব দেখে আমি ভুলেই যাচ্ছি যে একজন ডাক্তার, ডিটেকটিভের মতো ব্যবহার করছো। আমি এরপর অনুরোধের ঘর থেকে বেরিয়ে এলাম। বেশ ভালোই বুঝতে পারছি লোকটা নিজের নাম পরিবর্তন করে এসেছিল হাসপাতালে। ও আসলে বর্তমান আন্দোলনে। ভাবতে পারছি না এই লোকটা আমার হবু স্বামীর ঘনিষ্ঠ বন্ধু, অথচ আমি সেটা জানি না। লোকটাকে যেই করে হোক না কেন এর পেট থেকে আসল সত্যি বের করতে হবে আমাকে। তাতে কি আমাকে জেল যেতে হবে, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার বোনের, তার সন্তানের এত বড় সর্বনাশ কেন করলো সেটা আমাকে জানতেই হবে। আগে সিদ্ধান্ত নিলাম আগামীকাল লোকটার সাথে দেখা করতেও যাব। পরের দিন সকালে অনুরোধ আর আমি রেডি হয়ে বর্তমানের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সকালে বললে ভুল হবে, অনুরোধের জন্য বেরোতে বেশ লেট হয়ে যায়। সেখানে 9টার দিকে বের হওয়ার কথা, সেখানে 11টা বেজে গেল। গাড়িতে বসে আছি দুজন, অনুরোধ আমার পাশে। আমাকে উদ্দেশ্য করে অনুরোধ বলল, আমাদের যেতে কিন্তু একটু সময় লাগবে, অনেকটা দূরের পথ। অনেকটা দূরের মানে কতক্ষণ লাগবে? দুপুরের আগে তো পৌঁছাবো না, বিকেল হয়ে যাবে, সন্ধ্যাও হতে পারে। কি এখন আকাশ থেকে পড়লে কেন? তখন তো বললাম আমি ওকে ডেকে পাঠাই, তখন তুমি নিজেই ঝগড়া দিলে। এখন বোঝো? ঠিক আছে, কোনো ব্যাপার না, যত সময় লাগুক, ওই লোকটাকে ধরতে পারলেই হলো। সময় লাগবে। আচ্ছা, এখন কি আর যোগাযোগ নেই তোমাদের ভিতরে? না, এই জাস্ট টকিং টার্মটুকুই আছে, আসলে কারো সময় হয়ে ওঠে না সেভাবে। গাড়ি তার আপন গতিতে চলতে থাকে। দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়। অনুরোধ আরেকটু পথ শুনতে শুনতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। অবশেষে বর্তমানে বাড়ির সামনে পৌঁছাতে সক্ষম হলাম আমরা। অনুরোধের সাথে বাড়ির ভেতরে ঢুকলাম। কেয়ারটেকার আমাদের দুজনকে ড্রয়িং রুমে বসতে দিয়ে বাইরে চলে গেল। এটা সত্যি তোমার বন্ধুর বাড়ি? আমি কৌতূহলবশত অনুরোধকে প্রশ্ন করলাম। আশ্চর্য তো, আমি এমনি এমনি নিয়ে আসলাম তোমায় এখানে? কাউকে তো দেখতে পাচ্ছি না। সে কি বাড়ির ভিতরে নেই? আছে, বাড়িতেই আছে, একটু পরেই চলে আসবে। অগত্যা লোকটার জন্য ওয়েট করতে থাকি, জানি না সে কখন আসবে। অনুরোধের সাথে কোনো বাক্য আলাপ হলো না। কিছুক্ষণ পর আমাদের সকল অপেক্ষার অবসান ঘটিয়ে লোকটা উপর থেকে নেমে আসলো। আমাকে দেখা মাত্রই দাঁড়িয়ে গেলাম। হ্যাঁ সত্যি তো, এই তো সেই লোকটা, অর্থাৎ আমার বোনের স্বামী, যে কিনা তার সন্তানকে হত্যা করিয়েছে আমার দ্বারা। লোকটার বেশভূষা একদম ভালো লাগে না আমার। শরীরে কোনো কাপড় নেই, কোমরে একটা টাওয়াল জড়ানো, দেখে মনে হচ্ছে এইমাত্র গোসল সেরে এসেছে। তাই বলে কেউ এভাবে কারো সামনে আসে? লক্ষ্য করলাম তার হাতে একটা সিগারেট, সেটা নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে। সে একদৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি এগিয়ে যাই তার দিকে। আমি সেই তো, যে আমার হাসপাতালে এনেছিলেন নিজের অসুস্থ স্ত্রীকে নিয়ে? হ্যাঁ, আমি গিয়েছিলাম। আর শুধু তাই নয়, তার গর্ভের বড় হচ্ছিল, তাকে শেষ করিয়েছিলেন। আর সেই কাজটা কে করেছিল? দুর্ভাগ্যবশত সেই কাজটা কেউ নয়, আমি করেছিলাম। এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। রাইট, একদম রাইট। তো এখানে কেন এসেছেন? আমার কাছে কি চাই? একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম, ইনি তো অনুরোধের খুব কাছের বন্ধু, তাহলে এভাবে ওকে ইগনোর করে আমার সাথে কথা বলছে কিভাবে? একবার তাকালো না পর্যন্ত অনুরোধের দিকে। নিজের অন্যায়ের কথা এভাবে স্বীকার করে নিচ্ছে বন্ধুর সামনে। সত্যি অদ্ভুত। এই ভেবে পেছনে ফিরে তাকালাম। এরপরে যে দৃশ্য দেখতে পাই, নিজেকে আর স্থির রাখতে পারলাম না। অনুরোধের হাতে একটা পিস্তল, আর সেটা আমার দিকে তাক করে বসেছে। ওর চেহারার এক্সপ্রেশন যেন পাল্টে যাচ্ছে এক মুহূর্তে। কি অনুরোধ, তোমার হাতে পিস্তল এলো কি করে? কি করতে চাইছো তুমি? আরে ও আর কি বলবে, আমি বলছি। তার আগে বলো, ও আজ তোমায়
কে এখানে কেন নিয়ে এসেছে, কারণ আমি ওকে বলেছিলাম আমি চেয়েছিলাম তোমার সাথে দেখা করতে। ও রিয়েলি? সত্যি কি তাই মনে হয় তোমার? আমি অনুরোধের দিকে এগিয়ে গেলাম। অনুরোধ কি হচ্ছে এসব? আর তুমি কোনো কথা বলছো না কেন? কেন এইভাবে চুপ থাকবে? ও চুপ থাকবে আজ, কারণ ওর মুখ আমি আগেই বন্ধ করে দিয়েছি। এখন আমি যেটা বলবো শুধু সেটাই শুনবে তুমি। তার আগে বলো, আমার বোনের সাথে কী এমন শত্রুতা ছিল তোমার? ওর সন্তান তো তোমার নিজের সন্তানও ছিল, কেন মারলে ওদের তুমি? আর শুধু তাই নয়, তোমার জন্য আমার বোন পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে, শুধু তোমার জন্য, শুধু তো আমার জন্য। আর তুমি, তুমি কি মহান কাজ করেছো? আমি তো ফোর্স করিনি তোমায়, তাহলে আমার কথাই কেনই বা শুনতে গেলে? হ্যাঁ, সেটাই ছিল আমার জীবনের চরম ভুল। আমি নিজের জীবন দিয়ে হলেও সেই ভুল শুধরে নিতে প্রস্তুত, কিন্তু তুমি, তুমি যা করছো তার জন্য কখনোই ক্ষমা করব না আমি তোমায়। বলো, আমার বোন কি করেছিল? কি এমন শত্রুতা ছিল তোমার সাথে তার? শত্রুতা তো তোমার বোনের সাথে আমার কখনোই ছিল না, ছিল তোমার সাথে। বর্তমানে কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি কী সব বলছে? কি আমার সাথে আপনার কিসের শত্রুতা থাকতে পারে? আমি চিনি না, জানি না আপনাকে। কি বলছেন এগুলো? তাই নাকি? আমাকে চিনতে পারছে না? আচ্ছা, একটা ছবি দেখাচ্ছি, হোয়াট? এ কি চিনতে পারছো তো? বর্তমান আমাকে চোখের সামনে বহু পুরাতন একটা ছবি ধরো, যেখানে আমি আমার পরিচিত একজনকে দেখতে পাচ্ছি প্রায় 15-16 বছর আগে, যার সাথে পরিচয় ছিল আমার। তার নাম আয়ুষ। কী হলো মাধবী, চিনতে পারছো তো? ছেলেটাকে চিনতে পারছো? এটা তো আয়ুষ, কিন্তু তুমি ওর ছবি কি করে পেলে? তোমার কাছে আয়ুষের ছবি আসলো কি করে? আমার কাছে থাকবে না তো কার কাছে থাকবে? কি বলতে চাইছো তুমি? আমি এটাই বলতে চাইছি যে আমি আয়ুষ। আজ থেকে 15 বছর আগে তোমার জন্য যার জীবন বরবাদ হয়ে গিয়েছিল, সেই আয়ুষ আমি। আর এই ছেলেটাকে দেখতে পাচ্ছ, তোমার স্বামী অনুরোধ, ও কেউ নাই, ও আমার নিজের ভাই। ভাই ঠিক বললাম তো অনুরোধ? পাক্কা। এটা বলে মুচকি একটা হাসি দিল। এদের দুজনের কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। তার মানে বর্তমানে নামে ওই ছেলেটার নাম আয়ুষ, আর অনুরোধ ওর ভাই। আয়ুষের কোনো ভাই ছিল না বলে তো জানা ছিল আমার। আজ থেকে 15-16 বছর আগের কথা, যে ঘটনার কারণে নিজের পরিবার ছাড়তে হয়েছিল আমাকে, আজ আবারও সেটা যেন মাথা চাড়া দিয়ে উঠল। দিনটা ছিল কোনো এক শনিবার। স্কুল থেকে বাড়ি ফিরছিলাম, তখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা। হঠাৎ করে একটা ঘর থেকে একটা মেয়ের চাপা কান্নার আওয়াজ শুনতে পাই। নিজের পা থামিয়ে দিলাম আমি। তারপর ওই শব্দকে অনুসরণ করতে করতে ঘরের ভিতরে ঢুকে রাখি। অপরাধীরা তাড়াহুড়ো করতে গিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে ভুলে গিয়েছিল, আর সেটাই ছিল আমার জন্য মোক্ষম সুযোগ। ঘরের ভিতর ঢুকে বেডরুমের দিকে ছুটে যাই আমি। তারপর যে দৃশ্য দেখতে পাই সেটা আজও মনে পড়লে সারা শরীর কাটা দিয়ে ওঠে। একটা ছেলে আমার বয়সে একটা মেয়েকে জোর করে শারীরিক সম্পর্ক করছে। মেয়েটা আত্মহরার অবস্থা। চোখের সামনে সেই ভয়ানক দৃশ্য নিজেকে সামলাতে পারিনি, গলা ফাটিয়ে চিৎকার জুড়ে দেয়। আমাকে দেখামাত্র আয়ুষ আমাকে তার বিছানায় নিয়ে যায়, আমায় নষ্ট করার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারেনি সেদিন। আমার চিৎকার আওয়াজে ইতিমধ্যে ভেতরে ঢুকে পড়ে। তখন জামা কাপড় ছেড়ে বিধ্বস্ত অবস্থায় আমায়, মেয়েটা মারা গেলেও আদালতে আয়ুষের বিরুদ্ধে সাক্ষী দিলাম আমি, ওর সাজা হয়। এদিকে আমার এলাকায়, এমনকি আমার বাড়িতে আরেক অশান্তির সূচনা হয়। সবাই এটা ভাবতে শুরু করে যে মেয়েটার সাথে আয়ুষ আমাকে নষ্ট করেছে। অবশ্য তাদের সেটা ভাবা অস্বাভাবিক ছিল না। আয়ুষ ধস্তাধস্তির জেরে আমার পুরো বিপর্যস্ত করে দিয়েছিল। আমার জন্য আমার পরিবারের লোকের সমাজে মুখ দেখানো বন্ধ হয়ে যেতে শুরু করে। চারপাশে খোঁটা আর মানসিক যন্ত্রণা সহ্য করতে না পারে বাড়ি ছেড়ে পালিয়ে গেলাম। এক বন্ধুর বাড়িতে গিয়ে লুকিয়ে পড়াশুনো করি। তার কিছু বছর পরে অনুরোধের সাথে দেখা হয়। ও আমার পড়াশোনার ব্যাপারে প্রচুর হেল্প করে। আমাদের ভেতরে এক পর্যায়ে ভালোবাসা হয়, কিন্তু আজ বুঝতে পারছি সেটা একটা ট্র্যাপ ছিল, আমাকে আবারও ফাঁসানোর একটা ট্র্যাপ, যার মাস্টারমাইন্ড বর্তমান, অর্থাৎ আয়ুষ। কী হলো সোনা, কী এত ভাবছো? তোমার জন্য 5 বছর লকআপে কাটাতে হয়েছে। আমি ভুলিনি সেই দিন। জেল থেকে বেরিয়ে হুন্নে হয়ে খুঁজেছি তোমায়, এক পর্যায়ে পেয়ে যাই। এরপর আমার বুদ্ধিতে অনুরোধ এন্ট্রি ঘটে তোমার জীবনে। ও তোমায় ভালোবাসার স্বপ্ন দেখে, কারণ এটাই চেয়েছিলাম। আজ তোমাকে তোমার ভালোবাসার মানুষের হাতেই মরতে হবে, ঠিক যেমন সেদিন তোমাকে দিয়ে তোমার বোনের চরম সর্বনাশ করিয়েছিলাম। যদি তোমার মনে হয় আমি অন্যায় করেছি তোমার সাথে, আর শাস্তি আমাকে দিতে হবে, কিন্তু তোমার বোনের কেন এইভাবে কষ্ট দিলে তুমি? বলো, কেন কষ্ট দিলে ওকে? আমি তো কখনো ভালোবাসিনি। নিজের মিথ্যা পরিচয় দিয়ে অনেক কষ্টে বিয়েটা করেছিলাম, আর ভেবেছিলাম কি যেন ওকে সামনে পেলে মেরে চূড়ান্ত কষ্ট দিব তোমায়, তারপর তোমার ভালোবাসার হাতে মরবো। কিন্তু তোমার বোনের দুর্ভাগ্য দেখো, বেচারি তার আগে প্রেগনেন্ট হয়ে যায়। আমি কখনো চাইনি ও একটা বাচ্চার জন্ম দেখ। একবার বাচ্চা জন্ম দিলে হয়ে গেলে ওকে কখনোই মারতে পারতাম না আমি, তাই তোমাকে দিয়ে বাচ্চাটা শেষ করে দিলাম। অবশ্য অনুজকে রাখিনি এর ভেতরে, ও জানতো না এর কিছুই। ছি,
তুমি মানুষ না পশু? তোমাকে পশু বললেও পশুদের অপমান করা হবে। কি করে এত বড় নীচ কাজ করতে পারলে সেটা তোমাকে ভাবতে হবে না। এখন ওপারে যাবার জন্য প্রস্তুত হও। আজ তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। কি হলো ভাই, কি দেখছিস? মার ওকে। আয়ুষ অনুরোধকে নির্দেশ দিয়ে আমাকে গুলি করার জন্য। অনুরোধ আবারও আমার দিকে পিস্তল তাক করে। আমি ওর দিকে একবার তাকিয়ে আছি, লক্ষ্য করলাম অনুরোধের হাত কাঁপছে। কী হলো অনুরোধ, সময় নষ্ট কেন করছো? গুলি করো ওকে, তোর হাতে ওকে মরতে হবে। দুচোখ সার্থককে আমি অনুরোধ তখনও চুপ করে দাঁড়িয়েছে। একটু পরে আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমাকে ক্ষমা করো মাধবী, ভুল বোঝো না আমায়। আজ আমার যেটা উচিত মনে হচ্ছে আমি সেটাই করবো। ভাইয়া তুমিও আমাকে ক্ষমা করো আমায়। নিজের সামনে যেন চোখের সামনে দেখতে পাচ্ছি আমি। চোখ দুটো বন্ধ করে দিলাম, তারপর অপেক্ষা করতে থাকি নিজের হবু স্বামীর হাতে মৃত্যুর জন্য। জানি একটু পরে তার পিস্তল থেকে গুলি বেরোবে, বুকটা এফোর ওফোর করে দিবে, তাই আর অপেক্ষা কিসের। এরপর পিস্তল থেকে গুলি হবার একটা তীব্র আওয়াজ হলো। হিসেব অনুযায়ী আমার তখন মাটিতে লুটিয়ে পড়ার কথা, কিন্তু না। গুলির আওয়াজ বাতাসের সাথে মিলিয়ে যাওয়ার পরেও নিজেকে মাটির উপরে দাঁড়িয়ে থাকতে দেখে একটু বেশি অবাক হলাম। ধীরে ধীরে চোখ দুটো খুললাম। আমার সাথে পড়ে আছে আয়ুষের গুলিবিদ্ধ দেহ, রক্তে সারা মেঝে ভেসে গেছে। অনুরোধ হাঁটু গেড়ে ওর ভাইয়ের সামনে বসে পড়লো। আমাকে ক্ষমা করে দে ভাইয়া, আমি পারলাম না। নিজের ভালোবাসার মানুষের বুকে গুলি চালাতে পারলাম না আমি জানি তুই নিজের স্বার্থে ওর কাছে পাঠিয়েছিলি আমায়, কিন্তু তুই এটা জানিস না আমি মাধবীর সাথে কোনো নাটক করিনি। ওকে সত্যি বড্ড ভালোবাসি। আমি পারলাম না তোর কথা রাখতে। নিজের হবু স্ত্রীকে বাঁচাতে তোকে শেষ করতে হলো আমায়। তুই যে আর মানুষ নেই রে, পশু হয়ে গেছিস। যে মানুষ নিজের সন্তানকে হত্যা করতে পারে সে মানুষ তো আর মানুষ হতে পারে না। এই পৃথিবীর অবাধ বিচরণ করার কোনো অধিকার নেই তোর। যা, তোকে চিরমুক্তি দিয়ে দিলাম, ভালো থাকিস। এই বলে কান্নায় ভেঙে পড়লো অনুরোধ। আমি এগিয়ে ওর কাঁধের উপর হাত রাখলাম। এত কিছুর ভেতরে একটা কথা ভেবে ভালো লাগছে, অন্তত কোনো ভুল মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেইনি। কিছু মুহূর্তের জন্য হলো নিজের ভালোবাসার মানুষের প্রতি বিশ্বাস উঠে গিয়েছিল, সেটা আবারও ফিরে এলো। খুনের অপরাধে অনুরোধকে পুলিশ গ্রেপ্তার করলো। মেডিকেল রিপোর্টে জানতে পারি আমি সত্যিই প্রেগনেন্ট। অনুরোধের সন্তান বড় হচ্ছে আমার ভিতরে। ওর সাথে কিছু সময় ঘনিষ্ঠত্ব হয়েছিল ঠিকই, কিন্তু সেটা এতদূর পর্যন্ত গড়াবে আমি ভাবতে পারিনি। তাই প্রথমে নিজেকে প্রেগনেন্ট হিসেবে ভেবে বেশ ঘাবড়ে গিয়েছিলাম। অনুরোধ আমাকে নিজেই অনুরোধ করে যে আমি যেন পাপের কখনো প্রকাশ না করি। আমার হাতে আমার বোনের সন্তান হত্যা করেছে এটা জানলে আমায় জেল যেতে হবে, যা আমাদের সন্তানের জন্য মোটেও সুখকর হবে না। মানুষ ভুল করে, অন্যায় করে, আইন তার শাস্তি দেয়, কিন্তু কোনো মানুষ যখন প্রকৃতপক্ষে শুয়োরের যখন কৃতকর্মের জন্য অনুশোচনা জাগ্রত হয়, আমি জানি না সে ভুল করেছি তার অনুশোচনা সারা জীবন ফুপড়ে মরবে। এর থেকে একটা মানুষের জন্য বড় শাস্তি আর কি হতে পারে। তবুও নিজেকে অশান্ত কলুষিত মনকে শান্তি দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিলাম, বাকি জীবন বিনা পরিশ্রমকে এই হাসপাতালে প্রতিটি প্রাণের জন্ম দিব আমি। যারা অসহায় তাদের আর্থিক সাহায্য দেবো, এটাই হবে আমার পাপের প্রায়শ্চিত্ত। নিজের পরিবারের কাছে আর ফিরে যায়নি, কারণ সে সমাজ, যে পরিবার একজন ধর্ষিতাকে দূর দূর করে তাড়িয়ে দেবেন মন মানসিকতা রাখে, তাদের কাছে ফিরে না যাওয়াই শ্রেয়। আজকে আমার এই পরিস্থিতি শুধু আমার পরিবার আর আমার সমাজের জন্য। কাছে যেতে না পারি, দূর থেকে না হয় সবার মঙ্গল কামনা করব। এর কয়েক বছর পর অনুরোধ নিজের সমস্ত অপরাধ সাজা থেকে মুক্তি পায়, যখন আমার ছেলে দোয়াত মাত্র 4 বছরে পা রাখলো। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।